জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, ঐক্যের চেতনাকে ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে। জাতীয় সংসদের এলডি হলে গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, অংশীজনদের ঐক্যমতের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। ঐক্যমতের মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা এই যে পার্লামেন্ট ভবনের অংশ হিসেবে এখানে বসতে পেরেছি, সেটা প্রমাণ করছে যে আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করতে পেরেছি। কিন্তু এই সামান্য অগ্রগতিকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাকে বিকশিত করতে না পারি, তাহলে সমস্তটাই আমাদের হাতছাড়া হয়ে যাবে। সেটি যাতে না হয়, সেজন্য আমাদের সকলের চেষ্টা। এখানে কোনো পক্ষ নেই, এখানে আমরা যারা আছি আমরা সকলে একত্রিতভাবে অর্জনের চেষ্টা করছি, যে অর্জন শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা নতুন গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার জন্য। সেখানে স্টেক হোল্ডারদের ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে, সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো সমাধানের রাস্তা কি, এই পদ্ধতি নিয়ে আমরা ভেবেছি। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে এবং সেইটা একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ যে মতামতের উপর ভরসা রাখবেন, তাদেরকে বিজয়ী করবেন, তারাই আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা। দর্শক, এই মুহূর্তে এলডি হলের সামনে আছেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আবির। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আবির, শুনতে পাচ্ছেন? আবির, সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিষয়বস্তু নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই যে গণসংহতি আন্দোলন এবং জেএসডির সাথে একটু পরেই শুরু হবে গণসংহতি আন্দোলনের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক সকাল 10টার দিকেই শুরু হয়। আমরা 10:30টার লাইভে বেশ কিছু তথ্য দিয়েছিলাম, যেখানে গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সূচনা বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যের উপরে বেস করে আমরা দর্শকদের কিছু তথ্য জানিয়েছিলাম। তারপরে কিন্তু টানা 3 ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক চলে। ঠিক 2টার দিকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং তিনি মোটা দাগে যে তথ্যগুলো আমাদেরকে জানিয়েছেন, কারণ ওনাদের যে বিভিন্ন সেক্টরে যে সংস্কার কমিশন হয়েছে এবং সেই সংস্কার কমিশনের যে প্রস্তাব ছিল, সেই প্রস্তাবনার উপরে ওনাদের যে আবার সুপারিশমালা এবং তারা যেই সেই প্রস্তাবনাগুলো রিভিউ করেছে, সেই ক্ষেত্রে ওনাদের সুপারিশ কিংবা মতামতগুলো এই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে উপস্থাপন করেছে। এর আগে জানেন যে আগের থেকেই বেশ কয়েকদিন যাবতই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের। ইতিমধ্যে বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক শেষ হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকের যে বৈঠকটি হলো গণসংহতি আন্দোলনের, তারা তাদের লিখিত প্রস্তাব এবং লিখিত মতামত তারা লিখিতভাবে এর আগেই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে পৌঁছায়। সেটির উপরেই কিন্তু আজকে কমিশন এবং গণসংহতি আন্দোলন দুই পক্ষের সাথে সামনাসামনি আলোচনা হয়েছে প্রায় 3 ঘন্টারও বেশি। তারপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মোটা দাগে যে বিষয়টি জানিয়েছেন যে 166টি সুপারিশমালা, তার মধ্যে 138টি সুপারিশের সাথে 138টি মতামতের সাথে একমত পোষণ করেছে গণসংহতি আন্দোলন। আরেকটি যে সংস্কার যে হয়েছে, সেটি বিচার বিশ্লেষণ আলোচনা চলছে এবং চলবে, সে বিষয়ে তারা একমত পোষণ করেছে। আরেকটি হচ্ছে যে সংবিধান সংশ্লিষ্ট যে সংস্কারগুলো, সেগুলো নির্বাচনের আগেই কোনোভাবে করা যাবে না, বা নির্বাচনের আগে অর্থাৎ সংসদ ছাড়া সংবিধান সংশ্লিষ্ট কোনো সংস্কার এই গণসংহতি আন্দোলন চায় না, সেটি জাতীয় ঐক্যমত্য কমিশনকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। আর এই গণ অভ্যুত্থান যে লক্ষ্য নিয়ে দেশের মানুষ সৃষ্টি করেছে, তাদের মূল আকাঙ্ক্ষা একটি রাজনৈতিক দলের মাধ্যমে, একটি রাজনৈতিক সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে। সেই নির্বাচন দ্রুত আয়োজন করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন গণসংহতি আন্দোলন। এবং জাতীয় ঐক্যমত্য কমিশন
তারা জানিয়েছেন যে জুলাইয়ের মাঝখানের দিকে অর্থাৎ জুলাইয়ের 15 তারিখের মধ্যে তারা একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করবে বলেও গণসংহতি আন্দোলনকে জানিয়েছেন, যেটি আমাদেরকে জুনায়েদ সাকি জানিয়েছেন। এরপরে আর বিকেল 3টার দিকে জেএসডি অর্থাৎ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির বৈঠক জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে শুরু হবে। বিকেল 3টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে, 3টার দিকেই শুরু হবে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষে আজকে নেতৃত্ব দিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং গণসংহতি আন্দোলনের যারা প্রতিনিধি আসছেন তাদের নেতৃত্ব দিয়েছেন প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে সবশেষ। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এলডি হলের সামনে থেকে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আবির। এবারে পরবর্তী প্রসঙ্গ। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার কার্যক্রমও চলবে। শনিবার রোমের স্থানীয় সময় বিকেলে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রয়োজনীয় সংস্কার শেষ হলে একটি দিনও বিলম্ব করা হবে না বলেও জানান প্রেস সচিব। কোন পার্টি কি বললো আসলে সেটা আমাদের দেখবার বিষয়। আমরা বারবার আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, একবার না একাধিকবার, এবং জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বারবার বলেছেন যে এটা হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এবং আমরা একটা দিনও এমনি এই যে অপ্রয়োজনীয় কারণে আমরা একটা দিন দেরি করব। আমাদের কাজগুলো শেষ হবে, আমাদের এই যে রিফর্মের কাজগুলো আমরা গুছিয়ে করতে পারবো। জুলাই চার্টারটা হবে, হওয়ার পরে আমরা একটা কাজ গুছিয়ে আমরা ইলেকশনের ডেট দিব, সেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন। শনিবার রোমের একটি হোটেলে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ঢাকা ও মার্কোসুরভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা নিয়ে আলোচনা করেন তারা। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস ও মন্ত্রী লুবেতকিন যৌথভাবে তরুণদের বিনিয়োগে সম্পৃক্ত করা এবং সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি 3-0 অর্জনে নিজেদের মধ্যে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চায় জামায়াত ইসলামী। দুপুরে মগবাজারে দলটির কার্যালয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাতের পর দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কথা জানান। তিনি বলেন, পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও কাজের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় বলেও জানান নায়েবে আমির। বৈঠকে ইউর প্রতিনিধি দল গণতন্ত্র, নারী অধিকার ও সংখ্যালঘু নিয়ে জামায়াতে অবস্থান জানতে চাইলে আমিরে জামায়াত জানান, নারীদের রাজনীতিতে অংশগ্রহণে জামায়াতের হার 43%। জামাত ইসলামের প্রতি 3-4টি প্রশ্ন সকলে জানতে চান। একটা হচ্ছে ওমেন পজিশন জামাত ইসলামের, টেরোরিজমের ব্যাপারে জামাত ইসলামের স্ট্যান্ড কি, এবং মাইনরিটির ব্যাপারে জামাতকে ভূমিকা রাখবে। এই তিনটা কমন প্রশ্ন আমাদের জন্য। আজকে সেই কমন প্রশ্ন হয়েছে, সুতরাং জবাবও আমাদের স্পষ্ট, কারণ প্রশ্ন তো আউট হয়ে আছে। ঠিক আছে না? আমরা বলেছি নারীদের ব্যাপারে, পুরুষের ব্যাপারে, সকলের ব্যাপারে, যার যার অধিকারের ব্যাপারে জামাত অত্যন্ত সচেতন, দৃঢ় এবং প্রত্যেকে তার রাইটস ভূমিকা পালন করবে। নির্বাচন কখন হবে এটা তো একটা কমন বিষয়। আমরা বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে লাইন দিয়েছেন, টাইম লাইন নির্বাচনের ব্যাপারে, আমরা সেটাকে সমর্থন করি। ধর্ষণের শিকার হওয়ার পর থেকে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগতে অবশেষে আত্মহননের পথ বেছে নিলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ জসিমের কন্যা লামিয়া। শনিবার রাতে রাজধানী ঢাকার শেকের টিকেট নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তার মৃত্যুর খবরে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সন্ধ্যায় নিহত লামিয়ার মরদেহ বাড়িতে এসে পৌঁছালে পাঙ্গাশিয়া ইউনিয়নের নিজ বাড়িতে তার বাবা শহীদ জসিমের কবরের পাশে তাকে দাফন করা হবে। গত 18 মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে শহীদদের ওই কিশোরী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় তার পরের দিনই অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আমার মেয়ের জীবন যারা বাঁচতে দেয় না তাদের জীবন আমার সামনে এনে দেবে, আমি তাদের মাঝে এলাম, আমি আর কিছু চাই না। দরজা আটকানো, তারপর ভাঙ্গে তারা সবাই বের করে আনছে, মেডিকেল নিয়ে আমার ফোন দিয়েছে, আমি মেডিকেল আসছি। ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে, কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই। লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই সাক্ষ্য গ্রহণ শুরু করা হয়। আদালতে মামলা সকল আসামিকে হাজির করা হয়। গত 6 মার্চ সদর উপজেলার নিজ নান্দু আলী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায়। এই ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করে। পরে 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনায় 11 বছর পূর্ণ হলো আজ। 11 বছর পেরিয়ে গেলেও এখনও ওই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শেষ হয়নি। 8 বছর আগে নিম্ন আদালত এবং 7 বছর আগে উচ্চ আদালত রায় ঘোষণা করলেও মামলাটি আপিল বিভাগে ঝুলে রয়েছে। বর্তমানে রায় কার্যকরের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সহায়তায় আবু সাইদ অপু রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে মামলায় হাজিরা দিয়ে সেদিরগঞ্জ মিজমিছি পশ্চিমপাড়া এলাকায় নিজ বাসভবনে ফেরার পথে অপহরণ হন সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র ও 2 নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকার, নজরুলের বন্ধু মনুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়ি চালক মোহাম্মদ ইব্রাহিম। এর 3 দিন পর 30 এপ্রিল 6 জন এবং 1 মে একজনের মরদেহ সেদিরগঞ্জের শীতলক্ষায় ভেসে ওঠে। আর এই ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা থানায় 2টি মামলা করে। 2017 সালের 16 জানুয়ারি মামলার রায়ে 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন 28 আসামি। 2028 সালের 22 আগস্ট বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 11 আসামিকে যাবজ্জীবন এবং বাকি 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। 7 খুন মামলাটি গত 11 বছরে বিচারে 2টি ধাপ শেষ হয়েছে। রায়ের ধীরগতির কারণে এখনো ভয় ও আতঙ্কে রয়েছে নিহতর পরিবারের সদস্যরা। আব্বু থাকলে এখন আমাকে আর মার জন্য অপেক্ষা করতে হতো না, মা কখন আসবে বা আমি রাত্রে কিভাবে যাবো। যে প্যানেল মেয়র ছিল ওনার সাথে যে আরো 7টা পরিবার ধ্বংস হয়েছে, আজও কি আমরা বিচার পাবো কিনা আমরা জানি না। রায় হয়েছে সব ঠিক আছে, সারা দেশই তো দেখছে রায় হয়েছে, কিন্তু রায় তো আর কার্যকারিতা হয় না এখনো। যে কষ্ট করে চলতেছি, দিন খাই, আমি একটা মেয়ে মানুষকে তো হাত পাতে পারতেছি না লজ্জার কারণে। পুত থাকতো সংসার থাকতো, পুত নাই আর আমার সংসার নাই। রায়টা দিলে আমরা মন থেকে একটু শান্তি পাবো, কিন্তু সন্তান তো আর পাবো না। সর্বশেষ 2018 সালের 22 আগস্ট 25 আসামির মধ্যে 15 জনকে মৃত্যুদণ্ড, 11 জনকে যাবজ্জীবন এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন উচ্চ আদালত। মামলাটি এখনও চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষায় রয়েছে। দ্রুত আপিলেট ডিভিশনে এই মামলাগুলো নিষ্পত্তি করে আসামিদের শাস্তির রায় কার্যকরের মাধ্যমে সেটা এই বর্তমান সরকার সেটা বাস্তবায়ন করবে, সেটাই আমাদের প্রত্যাশা। তবে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, মামলা যেন শীঘ্রই নিষ্পত্তি হয় সেজন্য তিনি নিজ দায়িত্বে কাজ করে যাচ্ছেন। আসামিরা তাদের শাস্তি বহাল থাকবে এই ব্যাপারে রাষ্ট্র পরিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে। আবু সদপু, মাই টিভি, ঢাকা। কুড়িগ্রামে অটোরিকশা ও মিশুকের দৌরাত্মে অসহনীয় হয়ে উঠেছে ট্রাফিক জ্যাম। প্রথম শ্রেণী পৌরসভা হলেও সরু রাস্তায় বালুবাহী ট্রাক চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে জেলাবাসী। জ্যামে নাকাল শহরবাসী এই ভোগান্তি থেকে মুক্তি চায়। কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। কুড়িগ্রাম পৌরসভার সড়কগুলোতে বেড়েছে অনিবন্ধিত মিশুক ও ব্যাটারি চালিত যানবাহন। অদক্ষ ও অপেশাদার লোকজনের হাতে চালিত এই সমস্ত যানবাহন যত্রতত্র পার্কিং ও নিয়ম না মেনে চলাচল করার কারণে সড়কে বেড়েছে যানজট। শহরের সবগুলো সড়কে নিয়মিত বিরোধিতা অতিরিক্ত জ্যামে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। ব্যাহত হচ্ছে স্কুল, কলেজ ও অফিসমুখী মানুষের কর্মঘণ্টা। সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত কন্টিনিউয়াসলি জ্যাম থাকে। যারা অসুস্থ একজন রোগী নিয়ে যাবে
অ্যাম্বুলেন্সে করে, ওই সময় দেখা গেলো যে জ্যামের কারণে অনেক দেরি হয়। বালু বোঝাই চলি যদি না চলে তাহলে কুড়িগ্রাম শহরের যানজট অনেক কমে যাবে। প্রচুর জ্যাম থাকে, এর জন্য আমরা অনেক ভোগান্তি হই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, একদিকে রাস্তায় অটো মিশুকের দৌরাত্ম্য এবং শহরের ট্রাফিক ব্যবস্থা সীমিত থাকায় সড়কের শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ পথচারীদের। অন্যদিকে যান চলাচলে একমুখী না হওয়ায় সড়কে জ্যামের সৃষ্টি হচ্ছে বলে মনে করেন অনেকেই। জ্যামের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক সমস্যা হয়, অনেক ক্ষতি হয়। যে পরিমাণে জ্যাম থাকে আমরা ব্যবসা করতে পারতেছি না। ট্রাফিক নিয়ন্ত্রণে শহরের ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা নিতে পদক্ষেপ নিয়েছে পৌরসভা, জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। কমিউনিটি পুলিশ আমরা নিয়োগ করছি পৌরসভা থেকে, দু একটা মোড়ে আমরা এর পরিমাণটা বাড়াবো এবং আমরা চেষ্টা করব যাতে বেশ কিছু বাজার এলাকায় ওয়ান ওয়ে করে দেওয়া। শহরের প্রধান মোড়ে কমিউনিটি ট্রাফিক বাড়ানো সহ কিছু সড়ক একমুখী করা হলে যানজট কমে আসবে বলে মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে আমাদের কৃষি। চলনবিল অঞ্চলে শুরু হয়েছে রসুন তোলার মৌসুম। ফলন ভালো হলেও দাম নিয়ে চরম বিপাকে রয়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছেন বাজার দর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি সনাতন দাসের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জের চলনবিলে শুরু হয়েছে জমি থেকে আগাম জাতের রসুন তোলার মৌসুম। জমি থেকে রসুন তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। রোগবালাই না হওয়া ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর রসুনের বাম্পার ফলন হলেও দাম নিয়ে বিপাকে রয়েছেন কৃষকেরা। প্রতি বিঘা জমিতে 30 থেকে 35 মণ হারে বর্তমানে যে বাজার দর রয়েছে তাতে বিঘা প্রতি 20 থেকে 25,000 টাকা পর্যন্ত লোকসানের শঙ্কায় চাষিরা। গেল বছর দাম আমরা ভালোই পাইছি, এবছরে কেমন হবে জানি না, বুঝছেন। এখন যে পরিমাণ খরচা হয়, কামলা খরচা, আবার ধরেন সার বীজ ওষুধ প্রয়োগ করে সেচ দেওয়া হয়, দেওয়ার পরে তারপরে আমরা চতুর্থ মাসের মধ্যে আবার উঠায় ঘরে নেই, নেওয়ার পরে যদি সরকার দাম আমাদের বেশি দেয় তাহলে আমাদের লাভ হবে। এই বছর যে দাম তাতে পার বিঘিতে আমার দেখা যাচ্ছে এমনি আপনার সর্বনিম্ন 30,000 থেকে 40,000 টাকা লস এসে যাচ্ছে। এখন ঘরে ওঠাচ্ছি যদি সরকার মনে করেন যে আমার মুখের দিকে তাকায় যদি বাজার দিক একটু ভালো দেয় তাহলে হয়তো আমার সামনে আবার তোলা সম্ভব। চাষিরা বলছেন বীজ ও সারের বাড়তি দামের কারণে প্রতি বিঘা রসুনে যে পরিমাণ খরচ হয়েছে তা তুলতে গিয়ে বিপাকে তারা। রসুনের এমন বাজার থাকলে এবছর লোকসান গুনতে হতে পারে ধারণা এ অঞ্চলের কৃষকদের। রসুন মোটামুটি আল্লাহ দিতে ভালোই হয়েছে, খারাপ হয় নাই। গেলবার মনে করেন রসুনের দাম ভালোই আসলো, এবছরেও মোটামুটি খারাপ নয়, মনে করেন দাম খুব একটা বেশি নেই। আমরা যে আবাদ করি সার তারপরে কামলা দিয়ে আমাদের কিছু থাকে না, যে 2,000 টাকা মন আমাদের রসুন বেচে আমাদের মনে করেন যে এই আবাদ আর করা হবে না, আমাদের আবাদ দিয়ে আমাদের চলবে না। আমারে মনে করেন যে যদি সরকার দাম বাড়া দেয় তাহলে আমার মনে করেন এই রসুন লাগানো আমার চলবে, আর না হলে আমাদের রসুন লাগানো আর হবে না। রসুনের বাজার এখন কিছুটা কম থাকলেও বাজার দর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষি বিভাগ। শুরুর দিকে যেহেতু একটু দাম কম পাচ্ছে, আশা করছি কিছু সময় পরে তারা হয়তো পর্যাপ্ত দাম পাবে এবং আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি যে এটা 1 মাস সংরক্ষণ করে পরে বিক্রি করতে, তাহলে তারা তাদের বাজার মূল্য পাবে। তারাশ উপজেলা কৃষি অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী উপজেলায় এবছর 475 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আগামী 29 এপ্রিল চলতি বছরের পবিত্র হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে। বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ পালন করবেন 87,100 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন যাবেন। হজ যাত্রীদের নির্বিঘ্নে নিরাপদে সৌদি আরব পৌঁছাতে এবং পবিত্র হজ পালন শেষে ফিরে আসতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গঠন করেছে হজ টাস্ক ফোর্স 2025। প্রতিনিধি এম সাইফুল ইসলামের তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। চলতি বছরের পবিত্র হজ পালনে সৌদি আরব আগামী 29 এপ্রিল প্রথম 2টি হজ ফ্লাইটের যাত্রীদের বরণ করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে আরব ও বাংলাদেশ সরকারের হজ ব্যবস্থাপনা কমিটি। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে 941টি হজ এজেন্সি। এখানে আমাদের
বিভিন্ন দায়িত্বশীল যারা আছেন সকলের সহযোগিতা নিয়ে আমরা হাজিদের সেবামূলক কাজ করে যাব ইনশাআল্লাহ। মক্কার এখানে আলহামদুলিল্লাহ সার্বিক প্রস্তুতি আমাদের ইনশাআল্লাহ 100% মতো ইনশাআল্লাহ। বিমানবন্দর থেকে 419 জন করে 2 বিমানবন্দরে 838 জন হজযাত্রী পৌঁছাবেন। তাদের হজ পালনে সহায়তা করতে ইতোমধ্যে 400 স্বেচ্ছাসেবী হজ কর্মী প্রস্তুত করা হয়েছে। এছাড়াও 58 জনের প্রশাসনিক টিম ও 44 জনের সহায়তাকারী টিম সহ পর্যাপ্ত পরিবহন প্রস্তুত রয়েছে। দেশের সব কিছু কলা কৌশল সবকিছু মেনে আমরা হাজিদের সেবা নিয়োজিত থাকতেছি ইনশাআল্লাহ। আশা করি এবারও আমরা আমাদের গতবার যেমন কোনো হাজি আমাদেরকে কমপ্লেন করতে পারে না, এবারও ইনশাআল্লাহ পারবে না। এ পর্যন্ত 40,000-এরও অধিক ভিসা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হজ ব্যবস্থাপনার বাংলাদেশ হজ কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম। সবকিছু মিলে যে এবছরের এখন পর্যন্ত আমাদের সার্বিক প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। এ পর্যন্ত 40,000-এর বেশি ভিসা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা নাই। আমরা আশা করছি যে অত্যন্ত সুন্দরভাবে এবছরের হজ আমরা ব্যবস্থাপনা করতে পারব। এবারের হজে সরকারি ব্যবস্থাপনা ছাড়াও মক্কা প্রবাসী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, হোটেল মালিক কর্তৃপক্ষ ও মুআল্লেমরা জানান, কোনো হাজি যাতে কোনো ধরনের হয়রানি, প্রতারণা, ভোগান্তির শিকার না হয় সেজন্য সার্বক্ষণিক সর্বোচ্চ সেবা প্রদান করা হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।